ওহ। পেছন থেকে চারু এগিয়ে আসতে আসতে বলে, আপা চাপাতি আছে তো? পেছনে ঘুরে চারুকে চোখ গরম দিয়ে চিত্রলেখা বলে, ওগুলো চা পাতি না, কালো জিরা। চারু বেচারি চোখের ধমক খেয়ে চুপসে যায়। মামুন বলে, আমি না হয় চাপাতি নিয়ে আসি। আজ চা বানাতে পারবো না মামুন ভাই, আমার ভীষণ টায়ার্ড লাগছে, রেস্ট নেব আমি। মামুন আর গা করে না। সে নিজেও বুঝতে পারে চিত্রলেখা তাকে বিদায় করতে চাইছে। সে আচমকা চলে আসায় যে বেচারি বিব্রত হয়েছে সেটা টের পেয়ে আপাতত ক্ষান্ত দেয়। ওকে আর বিব্রত করতে চায় না সে, তাই বলে, আচ্ছা আজ তাহলে আসি। আজকে চাটা পাওনা রইল, আরেকদিন 2 কাপ চা খাবো। আরেকদিন আপনাকে চা না খাইয়ে আমিও যেতে দিব না মামুন ভাই। আর কথা না বাড়িয়ে আপাতত বিদায় হয় মামুন। এতে করে হাঁপ ছেড়ে বাঁচে চিত্রলেখা। মামুন বেরিয়ে যেতে রৌনক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি আজ যাই তাহলে। অন্য কেউ কিছু বলার আগে চিত্রলেখা বলে, আপনি বসুন প্লিজ, আমাদের সাথে 1 কাপ চা খাবেন, তারপর না হয়ে যাবেন। তোমার ক্লান্ত লাগছিল বলেছিলে, আজ না হয় বিশ্রাম করো। এতক্ষণ লাগছিল, এখন আর লাগছে না। পাশ থেকে চয়ন বলে, বসুন, আপা আপনাকে চা না খাইয়ে যেতে দিবে না, আমরাও দিব না। আমরা সবাই দুপুরের খাওয়ার পর আপার হাতের 1 কাপ চা খাই বন্ধের দিনে। বাকি দিন তো আপা বাসায় থাকে না, আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকি। চিত্রলেখা চা বানাতে রান্নাঘরে এলে চারুও তার পিছন পিছন এসে বলে, তুমি না বললাম বাসায় চাপাতি নাই? মামুন ভাইয়ের জন্য বলছি। এটা কি ঠিক কাজ হলো আপা? মানুষটা 1 কাপ চা খেতে চাইলো, তুমি তাকে 1 কাপ চা খাওয়ালে না? 1 কাপ চাই তো। পেছনে ঘুরে চারুর দিকে তাকায় চিত্রলেখা। বড় বোনের চাহনি দেখে চারু বলে, 1 কাপ চাই তো চাইছিল মানুষটা। 1 কাপ চায়ের সাথে সে আমার মাথাটাও চিবিয়ে খেয়ে ফেলতো যদি বিদায় না করতাম। 1 কাপ না, আরেকদিন 3 কাপ চা খাওয়াবো তোর মামুন ভাইকে। আপাতত তুই আমার মাথা খাইস না। তুমি মামুন ভাইকে 2 চোখে দেখতে পারো না আপা? দেখতে পারার মতো কোনো কাজ সে করেনি। মানুষটা কত ভালো। তুই আজকাল একটু বেশি মামুন মামুন করি, ঘটনা কি চারু? কোনো ঘটনা নাই আপা, সহজ সরল একজন মানুষ তোমাকে কত ভালোবাসে, তাই বড় মায়া হয়। কিন্তু তোমার কোনো মায়া নেই তার প্রতি। কি পাষাণ তুমি। তুই এখান থেকে বিদায় হতো, আমাকে শান্তিতে চা বানাতে দে। তোর কথা শুনতেই বিরক্ত লাগতেছে। এক্ষুনি বিদায় হবি তুই, 1 সেকেন্ডের মধ্যে। চারু আর কিছু বলে না, চুপচাপ বিদায় হয়ে যায়। চা খাওয়ার পর আর বসেনি রৌনক। একটু দেখতে এসে অনেকটা সময় থাকা হয়ে গেছে তার। এর বেশি চিত্রলেখাকে বিরক্ত করতে চায় না সে। অন্যরা ঘরের ভেতর থেকে বিদায় দিয়ে দিলেও চিত্রলেখা বারান্দার গেট পর্যন্ত এসে আঙিনায় চলে এসেছে দুজনে। বিদায় নেওয়ার জন্য পেছনে ঘুরে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় রৌনক। এতক্ষণ থাকার জন্য মনে মনে লজ্জা লাগছে তার, আবার এই মুহূর্তে চলে যেতে হচ্ছে ভেবেও কেমন যেন লাগছে। অনুভূতিদের এমন আমূল পরিবর্তন ভাবায় রৌনককে, কিন্তু এসব ভাবনার কুল কিনারা খুঁজে পায় না সে। বিদায় নেওয়ার ভঙ্গিতে বলে, গুড়া মাছের চচ্চড়িটা মজা ছিল। নি বাসি তরকারি খাবেন? আমি তো ভাবিনি। কেন, আমাকে কি মানুষ মনে হয় না? না তা নয়, আসলে চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, সবার জন্য করতে করতে নিজেকে ভুলে যাও না। একটু বিশ্রাম নিও, নিজের খেয়াল রেখো, 2 মিনিট নিজেকে সময় দিও। চিত্রলেখা মুখ তুলে তাকায়। রৌনকের চোখে চোখ পড়ে তার। আজ আর রৌনক নিজের দৃষ্টি সরিয়ে নেয়নি। চিত্রলেখার ভেতরে ভাঙচুর হয়, পেটের ভিতর সব গুলিয়ে আসে, মাথার ভেতর ভন ভন করে। এভাবে কেউ কখনো তাকে নিজের খেয়াল রাখতে বলেনি। তাহলে কি চারুই ঠিক? সত্যি কি সে রৌনকের জন্য বিশেষ? কিন্তু কিভাবে? অফিসের একজন সাধারণ এমপ্লয়ি কেন বসের জন্য বিশেষ হবে? এসব তো বাস্তব জীবনে হয় না, কল্পনায়, উপন্যাসের পাতায়, সিনেমার পর্দায় দেখা যায়। তাহলে তার সাথে কিভাবে? চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক নিজেই বলে, ফোনটা ইউজ করো, ফেলে রেখো না। আসছি। আর অপেক্ষা না করে সে বেরিয়ে যেতে কদম বাড়ায়। চিত্রলেখা আপন ভাবনাতে হারিয়ে গেছে। সে কিছুতেই কোনো কিছুর হিসাব মিলাতে পারছে না। মনে মনে ভাবে, একবার চারু ওকে বলেছিল কেউ যদি সত্যি কাউকে চায় তাহলে যাওয়ার পথে বারবার ফিরে তাকায় ততক্ষণ যতক্ষণ তাকে দেখা যায়। চিত্রলেখা মনে মনে ভাবল, আমি যদি সত্যি বিশেষ হয়ে থাকি তাহলে উনি পেছন ফিরে তাকাবে। চিত্রলেখার কথাটা ভাবতে দেরি হলো, কিন্তু রৌনকের পিছনে ফিরতে সময় লাগলো না। ভাবার সঙ্গে সঙ্গে ওকে অবাক করে দিয়ে নীল লোহার গেটটার কাছে গিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেছনে ফিরে তাকায় রৌনক। তৎক্ষণাৎই চিত্রলেখার বুকের ভেতর বিকট শব্দ হয়ে বজ্রপাত হয়, অদৃশ্য কিছুর ভাঙচুর হয়। রৌনক হাত উঁচু করে নেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। চিত্রলেখা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সব ডালে চালে খিচুড়ি হয়ে গেছে ওর। এমন একটা বিষয় ভাবাই হয়তো উচিত হয়নি। নাও ভাবতো আর না রৌনক পেছনে তাকাতো।
ও না ভাবলে রৌনক পেছনে ফিরে তাকালেও কোনো সমস্যা হতো না, কিন্তু এখন কেমন যেন লাগছে। অজানা অচেনা এক অনুভূতি। এসব ভাবার কারণে এখন নিজেকে স্টুপিড বলদ ছাড়া কিছুই মনে হচ্ছে না চিত্রলেখার বাড়ি থেকে বের হতে ঠিক গেটের বাইরে রৌনকের আবারও দেখা হয় মামুনের সঙ্গে। তার গাড়ি আসেনি এখনো। বেরিয়ে আগে প্যান্টের পকেট থেকে সিগারেটের বক্স বের করে একটা সিগারেট জ্বালায় সে, তাতে লম্বা করে টান দেয়। এগিয়ে এসে মামুন রৌনকের পাশে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, অনেক দেরি হয়ে গেল তো আপনার বের হতে, একেবারে বিশ্রাম করে বের হলেন বুঝি? মামুনের জানতে চাওয়ার আগ্রহ টের পাওয়া যায় তার কণ্ঠে। মনে মনে হাসি পায় রৌনকের, কিন্তু সে হাসে না। হেসে দিয়ে এই মুহূর্তে মজাটা নষ্ট করতে চায় না সে। সময় নিয়ে সিগারেটে আরেকটা টান দিয়ে রৌনক বলে, বিশ্রাম করা হয়নি, বাসে গিয়ে করব। রৌনক বুঝতে পারে মামুনের মনে স্পষ্ট কৌতূহল, তার এতক্ষণ পর বের হওয়ার কারণ জানতে চাওয়ার। এর মধ্যেই তার গাড়িটা চলে এসেছে। মামুনের কৌতূহলে আগুন জ্বালিয়ে দিয়ে রৌনক বলে, একেবারে চা খেয়ে বেরোলাম। এতটুকু বলেই রৌনক গাড়িতে উঠে যায়। পেছনে মামুনের মস্তিষ্কের ভেতরের কৌতূহল বেড়ে যায়, চা কোথা থেকে এলো ভেবে। গাড়িতে উঠে বসে গ্লাস নামে রৌনক আরো বলে, চিত্রলেখা, ও সরি, আপনি তো মায়া বলে ডাকেন। মায়ে চা বানিয়েছে আমার জন্য। ওর হাতে চা না খেয়ে নাকি আমাকে বের হতেই দিবে না, তাই খেতে হলো। চমৎকার চা বানায় মেয়েটা, মানে মায়া। এতটুকু বলে আর অপেক্ষা করে না রৌনক। মামুনকে কিছু বলারও সুযোগ দেয় না। তার গাড়িটা মামুনের চোখের সামনে দিয়ে সাই করে টান দিয়ে বেরিয়ে যায়। পেছনে মামুনের মুখটা হয়েছে দেখার মতো চায়ের কথা শুনে। লিকার ঠিকঠাক না হলে চা যেমন পানসে লাগে, মামুনের মুখটাও এই মুহূর্তে সেরকমই পানসে দেখাচ্ছে। সেদিন সাবার বাবার সাথে ওভাবে কথা বলার পর ওই বিষয়ে রৌনক আর মায়ের মুখোমুখি হয়নি। তার করা ব্যবহার যে মা সহজভাবে নিবে না, সেটা রৌনক খুব ভালো করেই জানে। মাকে এক্সপ্লেন করার মতো কিছু নেই তার কাছে, সেজন্য ইচ্ছে করে মাকে এড়িয়ে গেছে সে। কিন্তু তানিয়ার জন্য এই কাজটা আর কন্টিনিউ করতে পারছে না। দিনরাত তানিয়া তার কানের কাছে একটা পেঁচালি পারছে, সে যেন মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু কি কথা বলবে সেটা বুঝে পায় না রৌনক। কারণ মা তার কাছে যা চায় সেটা রৌনক করতে পারবে না। তার ভাগ্যে যদি আবারও বিয়ে করা লেখা থাকে, তাহলে সেটা সে কেন কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই মুহূর্তে না তো মানসিকভাবে আর না মন থেকে কোনোভাবে সে আবারও বিয়ের জন্য প্রস্তুত। তাছাড়া সবচাইতে বড় কথা, সাবাকে রৌনক কখনোই বিয়ের করার কথা ভাবেনি, হয়তো কখনো ভাবতেও পারবে না। এই সহজ বিষয়টা রৌনক তার মা দিলারা জামানকে বুঝাতে পারছে না। মোদ্দা কথা হচ্ছে, কেউ নিজে থেকে বুঝতে না চাইলে সহজে কেউ কাউকে বুঝাতে পারে না। রৌনক বাসায় ফিরে ফ্রেশ হতে গিয়ে শাওয়ার নিয়ে নিয়েছে একেবারে। আস্তে আস্তে ভেবেছিল এসেই একটু ঘুমিয়ে নিবে, কিন্তু আসার পর আর ঘুমাতে মন চায়নি। বরং শাওয়ার দিয়ে এক কাপ কড়া কফি খেতে পারলে ভালো হয়। মায়ের ঘরে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বের হতে রৌনকের দেখা হয় জাহানারার সঙ্গে। তাকে দেখেই রৌনক দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে, মা কোথায় খেলা? মায়ের সঙ্গে কথা বলার সময় হলো তাহলে? জাহানারার প্রশ্নের জবাব না দিয়ে রৌনক বলে, আমার জন্য মায়ের ঘরে এক কাপ কফি পাঠিয়ে দিবে প্লিজ? তুমি যাও, আমি নিয়ে আসছি। দিলারা জামানের দরজা খোলাই ছিল। নবে হাত ঘোরাতেই দরজাটা খুলে যায়। একবার দরজায় নক করে ভেতরে উকি দিয়ে রৌনক বলে, ভেতরে আসছি মা। ছেলের কণ্ঠ শুনতে পেলেও জবাব করে না দিলারা জামান। ছেলের উপর থেকে এখনো ওনার রাগ পড়েনি, পড়বেই বা কিভাবে? ছেলে তো তার মান ভাঙাতেই আসেনি। তবে ভালো খবর হচ্ছে, দেরিতে হলেও ছেলের মায়ের মান ভাঙানোর কথা মনে পড়েছে। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছেন দিলারা জামান। রৌনক এগিয়ে এসে মায়ের পাশেই বসে, তার একটা হাতে নিজের হাত নিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো মা? মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে দিলারা জামান বলেন, আমার থাকা না থাকায় তোদের কারো কিছু যায় আসে নাকি? এভাবে বলছো কেন? তো আর কিভাবে বলবো? আমার মান সম্মানের কোনো মূল্য আছে তোর কাছে? নেই বলছো? থাকলে তুই লোক ভর্তি ঘরে আমাকে ওভাবে ছোট করতে পারতি না, তাও আবার আমার দাওয়াত কথা মেহমানের সামনে। আমি কখন তোমাকে ছোট করলাম? ছোট করিসনি বলছিস? আমি কি তোমাকে কখনো কারোর সামনে ছোট করতে পারি বলো? দেখ রৌনক, আমার সঙ্গে হেয়ালি করবি না, আমি হেয়ালি পছন্দ করি না। আর তুমিও ভালো করে জানো আমি হেয়ালি করি না। যেটা আমার কাছে ভ্যালিড আমি সেটাই করি। তোমার এত রাগ করার কারণটা কিন্তু এখনো আমি বুঝতে পারছি না। এদিকে তুমি রাগ করে মুখ ফুলিয়ে রেখেছো, আর ওদিকে তোমার টেনশনে ভাবি খালা দুজনে প্রেশার হাই করে বসে আছে। আমাকে সারাদিন অফিসে হাজারটা সমস্যা দেখিয়েছে, ডিল করতে হয়েছে। এখন যদি ঘরের সমস্যাটা আমাকে দেখতে হয়, তাহলে কিভাবে হবে বলো তো? সেজন্যই তো বলছি বিয়েটা করে ফেল। সাবা বউ হয়ে এসে না হয় ঘরের সমস্যাগুলো দেখবে, তোকে আর ঘর নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের বাড়িতে বউ আছে মা। তানে নিজেও তো অফিসের নিয়ে বিজি, অফিসের পর 2টা বাচ্চাও আছে, ওরও দেখাশোনার। এরপর আর কতদিন সামলাবে বেচারি? ওরও তো সাপোর্টের জন্য কাউকে চাই।
ভাবির সাপোর্ট লাগলে অ্যাসিস্ট্যান্ট হায়ার করে দেবো। অ্যাসিস্ট্যান্ট দিয়ে কি ঘর সংসারের কাজ হয় নাকি? তুমি কি চাও মা? তুই বিয়ে কর, আমি সাবার বাবা মাকে খবর দিচ্ছি। 1 মিনিট মা, শান্ত হয়ে বসো তো প্লিজ। তুমি তো দেখছি আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তো উঠে পড়ে লাগবো না? তোর কি নষ্ট করার মতো সময় বা বয়স আছে? এখন বিয়ে না করলে আর কবে করবি? আবার কেন বিয়ে করতে হবে আমায়? তুমিই তো বলো মানুষ জেনে শুনে একই ভুল বারবার করে। তুই বিয়ের মতো পবিত্র ফরজ কাজকে ভুল বলে আখ্যা দিচ্ছিস কেন? কারণ আমার ক্ষেত্রে ভুল, আর যেটা ভুল আমি সেটাকে ভুল বলবো, সেটা যত পবিত্র কাজ হোক না কেন। ফরজ আমার আদায় করা হয়ে গেছে, তাই আবার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। ইচ্ছে নেই বললে তো হবে না। তোর অতীতে যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য তুই বিয়ে করবি না তা হয়? তোমরা যেটা জাস্ট অ্যাক্সিডেন্ট বলে খুব সহজে উড়িয়ে দিচ্ছ, আমার জন্য কিন্তু তিলু তোমা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল না। আই ইউজ টু লাভ হার, শি ওয়াজ মাই ওয়াইফ। আমাদের নসিবে সংসার করার লেখা ছিল না, তাই হয়নি। যেটা ভাগ্যে ছিল না সেটা দোষ তো কাউকে দিয়ে লাভ নেই। ও যেমনই ছিল, যাই ছিল আর যাই করেছে, সেই জন্য আমি ওকে অসম্মান করতে পারি না। ও নিজে নিজে অসম্মান হয়েছে, তাই বলে তো আমি ওকে অসম্মান করতে পারবো না, করা উচিত না। বলে গেলে হবে না, শি ওয়াজ মাই ওয়াইফ, ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্ট লেডি ইন মাই লাইফ আফটার ইউ। এটা ঠিক, এখন আর ওকে ভালোবাসি না, তাই বলে অসম্মান তো করতে পারবো না। তোমাদের মতো জাস্ট অ্যাক্সিডেন্ট বলে জীবনের এত বড় একটা চ্যাপ্টার আমি চাপা দিয়ে ফেলতে পারবো না। মা সরি, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে রনক। ওসব অতীত আঁকড়ে পড়ে থাকলে চলবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তোমাদের সবার ঘুরে ফিরে ওই একই কথা। তোমাদের কেন মনে হয় আমি অতীত আঁকড়ে পড়ে আছি? আই এম হ্যাপি ইন মাই লাইফ রাইট নাও, আই এম লিভিং মাই লাইফ ইন মাই ওয়ে। এটাকে লিভিং বলে না রনক। তাহলে কোনটাকে বলে? কি করব আমি বলো তো? সাবাকে বিয়ে কর। রৌনক একটা দীর্ঘশ্বাস ছাড়তে চায় কিন্তু ছাড়ে না, চেপে যায়। দিলারা জামানের কথায় সুই ঘুরে ফিরে ওই বিয়েতে আটকে আছে। এখান থেকে বের হতে চায় রৌনক। একটা কথা বলো তো, তুমি কি চাও? আই মিন কোনটা চাও? আমি বিয়ে করি নাকি সাবাকে বিয়ে করি, কোনটা? দিলারা জামান তৎক্ষণাৎ জবাব দিতে পারেন না। উনি চান ওনার ছেলে বিয়ে করুক, তবে সাবাকেও ওনার ভীষণ পছন্দ, মেয়ে ওনার ভীষণ বাধ্যগত। এই মুহূর্তে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ছেলেকে কি জবাব দিবেন। উনি কি বলবেন তুই সাবাকে বিয়ে কর, নাকি ছেলেকে বলবেন তোর কানা ল্যাংড়া বোবা যা ভালো লাগে তুই তাকেই বিয়ে কর, তাও বিয়েটা অন্তত কর। সিদ্ধান্ত নিতে পারছে না দিলারা জামান। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রনক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, বলে তুমি আগে নিজের সিদ্ধান্ত নাও, আসলে তুমি কোনটা চাও, তারপর না হয় আমাকে জানাবে। বেরিয়ে যাওয়ার আগে রনক আরো বলে, আর একটা কথা প্লিজ, আর এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখো না। ভাবি খালা দুজনেই তোমার টেনশনে প্রেশার হাই করে আসে। তাছাড়া তুমি ঘরবন্দি হয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সমাধানের জন্য ইউ হ্যাড টু কনভিন্স মি। ভাবো, ভালো মতো ভাবো আসলে তুমি কি চাও, তারপর না হয় আমাকে জানাও। তবে যাই ভাবো একটু ভেবেচিন্তে ভাবো, কেমন? হতেই পারে তোমার ভাবনার উপর আমার সিদ্ধান্ত নির্ভর করছে। দিলারা জামানকে কথার প্যাচে ফেলে বেরিয়ে যায় রৌনক। মায়ের ঘরের বাইরেই তার দেখা হয় ভাবির সঙ্গে। তানিয়ার হাতে কফির মগ, তা এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কথা হলো মায়ের সঙ্গে? ভাবির হাত থেকে কফি নিয়ে রৌনক তাতে একটা চুমুক দিয়ে আয়েশি ভঙ্গিতে বলে, হলো বেশ কথা হলো। তা কি বললে? মান ভাঙাতে পারলে? কে হারলো, মানা তুমি? কফিতে আরেকটা চুমুক দিয়ে রৌনক বলে, হারজিত আপাতত পেন্টিং আছে, তুমি বরং ভেতরে যাও, গিয়ে তোমার শাশুড়িকে উদ্ধার করো। সেই মুহূর্তে গভীর চিন্তা ভাবনা সাগরে হাবুডুবু খাচ্ছে। তুমি গিয়ে আমার বেসিরি মাকে চিন্তা সাগরে ডোবা থেকে বাঁচাও। কি এমন বললে তুমি? যাকে বলেছি তার থেকে শুনে নেওয়া হয়। আচ্ছা আমি দেখছি। তানিয়া শাশুড়ির ঘরে যাওয়ার জন্য পা বাড়ালে রৌনক তার পথ আগলে বলে, থ্যাংক ইউ, কফিটা সবসময়ের মধ্যে ভালো হয়েছে। তবে কেউ একজন আছে যার হাতের বানানো চাটা এই পৃথিবীর সব থেকে বেস্ট চা। তোমার এই বেস্ট কফি চাইতেও হাজার গুণ বেস্ট। এতটুকু বলেই নিজের ঘরের দিকে পা বাড়ায় রৌনক। তানিয়াকেও একটা গোলক ধাঁধা ধরিয়ে দিয়ে গেল সে। জানতে চাইলে সে তানিয়াকে এই বিষয়ে আর কিচ্ছু বলবে না। আচমকা সবার সঙ্গে এমন লুকোচুরি খেলতে ভালোই লাগছে রৌনকের। জীবন হরহামেশা আমাদের সঙ্গে লুকোচুরি খেলে, তাই সুযোগ পেলে মাঝে মধ্যে জীবনের সঙ্গেও লুকোচুরি খেলা উচিত। সাবা নিজের ঘরে বসে আরাম করে কাজের মেয়েকে দিয়ে হাতে পায়ে নেল পালিশ লাগাচ্ছে।
আজ সন্ধ্যার পর রৌনকের বাসায় যাবে, সে উদ্দেশ্য রৌনকের সাথে দেখা করা। বন্ধের দিন রৌনক যে বাসায় আছে তা ভালো করেই জানে সাবা, তাই যাওয়ার আগের প্রস্তুতি চলছে। রুমের দরজা খোলা থাকায় আর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না সাবার ছোট বোন রিপা। এগিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে রিপা জিজ্ঞাসা করে, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হচ্ছে? সাবা মাথা তুলে তাকায় না, তার মনোযোগ নিজের পায়ের দিকে। যদি সে মুখ তুলে তাকালে নেল পেন্ট নষ্ট হয়ে যায় তাহলে তো তাকে দেখতে সুন্দর লাগবে না। তাই বোনের দিকে না তাকিয়ে পায়ের আঙ্গুলের দিকে মনোযোগ ধরে রেখে সাবা জবাব দেয়, বলে, ঠিক হচ্ছে না বলে ঠিক হয়ে গেছে। এবারে বিছানায় বসে পড়ে রিপা। জিজ্ঞাসা করে, তা পাত্রকে রনক জামান? ছোট বোনের প্রশ্নের জবাব না দিয়ে সাবা বলে, আস্তে বস রিপা, এক্ষুনি তো আমার নেইল পেনটা নষ্ট হয়ে যেত। বড় বোনের এসব হেয়ালিপনায় পাত্তা না দিয়ে রিপা আবারও জিজ্ঞাসা করে, বললে না পাত্রকে? রনক ভাই? আর কি হবে, রনক ছাড়া কার এত যোগ্যতা আছে আমার বিয়ে করবে? কেন, তোমাকে বিয়ে করতে যোগ্য লাগবে নাকি? অবশ্যই লাগবে, আমি তো যাকে নয় তাকে বিয়ে করব না। আমি সাবা আহমেদ, তে আশরাফ আহমেদের মেয়ে। বাবার পরিচয় ছাড়া আহামরি বিশেষ কোনো তথ্য তুমি নও আপু। এবারে মুখ তুলে কেমন কেমন করে তাকায় সাবা। তার এই মুহূর্তে একদমই মন চাইছে না ছোট বোনের সঙ্গে অযাচিত তর্ক করতে, কিন্তু জবাব না দিয়ে ছেড়ে দেওয়ার পাত্রী সাবা নয়। হোক কথার তর্ক বা কোনো কম্পিটিশন, তাকে জিততেই হবে। হারতে সাবা শেখেনি, তাই চোখ মুখ শক্ত করে জবাব দেয়, আলাদা করে আর কোনো পরিচয় তো প্রয়োজন নেই, আমার বাবার পরিচয় যথেষ্ট। আর তুই এমন আমাকে জেরা করছিস কেন? করছি কারণ আমি যতটুকু বুঝি রনক ভাই তোমাকে পছন্দ করে না। যা করে সেটা সুমিও, তাও বাবার জন্য। তুমি বাবার মেয়ে না হলে তোমাকে সে মুখও লাগাতো না, তাকে বিয়ের স্বপ্ন দেখা তো দূরের কথা। শুন রিপা, আমি সারাদিন নিজেকে স্বপ্ন দেখি না, আমি যেটা বলি সেটাই হয়। রনকে আমি বিয়ে করে ছাড়বো, বাই হুক অর বাই কুক, হি উইল বি অনলি মাইন। জোর করে সম্পর্ক হয় না আপু, সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। ভালোবাসা না থাকলে সংসারের সুখ আসবে কিভাবে? তোকে আমাদের বিষয়ে না ভাবলেও চলবে। আমার মতো সুন্দরী বউ যার চোখের সামনে দিনরাত ঘুরঘুর করবে, সে এমনিতেই খুশিতে টকবক করবে। বরং আমায় বিয়ে না করলেই রনক আফসোস করবে, বিউটি হাত ফুসকে বেরিয়ে গেল। এটা ওর ভাগ্য, বিবাহিত হয়েও আমার মতো অবিবাহিত সুন্দর বউ পাচ্ছে। এমন ভাগ্য যা হয়তো সে চাই না। রনক আমাকে চায় কি না চায় না সেটা আমি বুঝে নেব। তুই আপাতত এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, আমার মুডটা যথেষ্ট ভালো আছে। তোর সঙ্গে কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাই না। রিপা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আরো বলে, তাড়াহুড়ো করো না আপু, জীবনটা কোনো ছেলে খেলা নয় যে নামজোস ব্যাংক ব্যালেন্সের কাছে নিজের সব বাজি লাগিয়ে দিবে। যাই করো একটু ভেবেচিন্তে তারপর করো, যাতে করে একটা সময় পরে তোমাকে না আফসোস করতে হয়। পুরুষ মানুষের কি আছে, এক বউ গেলে আরও 100টা বিয়ে করতে পারবে। বয়স হলেও পুরুষের যৌবন চায় না, কিন্তু মেয়েদের নামের পাশে একবার ডিভোর্সের তকমা লেগে গেলেই জীবন শেষ। তাছাড়া মেয়ে মানে 20তেই বুড়ি, তুমি তো বহু আগেই 20 পেরিয়েছো। রিপার এমন কথায় অনেকটাই ক্ষেপে যায় সাবা। চেঁচিয়ে বলে, এই তুই আজকাল কাদের সাথে চলাফেরা করিস বলতো? তোর কথা এমন বস্তিদের মতো কেন হয়ে গেছে? বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদব ভুলে গেছিস নাকি? আমি আমার আদব ঠিকই জানি আপু, তুমি হাইপার হয়ে যাচ্ছ। ঠান্ডা মাথায় ভাবো, তাহলে দেখবে একটা কথাও আমি ভুল বলিনি। তোমার ভালো চাই বলেই বলছি। তুমি তো আমার সৎ বোন নও, আপন বোন। একই মায়ের পেটে আমাদের জন্ম। আমি কি কখনো তোমার মন্দ চাইতে পারি? পারি না বলেই তোমার চিন্তায় এত কিছু বললাম। বাকিটা তুমি ভেবে দেখো। বেরিয়ে যাওয়ার আগে রিপা আরো বলে, আমার কথাগুলো অবশ্যই ভেবে দেখো কিন্তু। রিপার কথায় ইতিমধ্যে সবার মস্তিষ্কের ভেতরে আগুন ধরে গেছে। রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। গলা ফাটিয়ে চিৎকার করতে পারলে হয়তো হালকা লাগতো, কিন্তু আপাতত সেই কাজ করবে না। একটু পরে সে রৌনকের সঙ্গে দেখা করতে যাবে, তাই এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করে সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে সাবা আবারও পায়ের দিকে তাকায়। কাজের মেয়েটা নেলপেন্ট ঠিকঠাক লাগাচ্ছে কিনা দেখতে, কিন্তু পায়ের দিকে তাকিয়ে সাবার মস্তিষ্কে নিভে যাওয়া আগুনটা আবারও ঝলসে ওঠে। পায়ের এক আঙ্গুলে নেলপেন নষ্ট হয়ে গেছে। এটা হয়েছে ওর নিজের দোষেই। রিপার সঙ্গে বাঘ বিতণ্ডতা করতে গিয়েই নড়েছিল সে, কিন্তু এদিক সেদিক না তাকিয়ে ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সাবা চেঁচিয়ে বলে, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না ছোট লোকের জাত। সারাদিন শুধু গান্ডে পান্ডে গিলা চাই এদের। মুছে আবার ঠিক করে লাগা।
কাজের মেয়েটার চোখে পানি টলমল করছে, যা সাবা দেখেও দেখে না। এসব দেখার মানসিকতাও নেই। ছোট বোন কিছু কঠিন বাস্তব কথা শুনিয়ে গিয়েছে তাকে, যা সহ্য করতে না পারায় সেই তেজটা অসহায় মেয়েটার উপর ঝেড়ে দিল। রৌনকের মুখোমুখি বসে আছে লাবিব, তাতে দুজনের সামনেই কফি রাখা। তারা দুজনেই বসে আছে একটা কফি শপে। রৌনক এখনো নিজের কফির কাপে চুমুক বসায়নি, তবে লাবিব অর্ধেকটা শেষ করে ফেলেছে ইতিমধ্যে। ওর বাবা হাসপাতাল থাকায় ওখানে দৌড়াদৌড়ি করে বেচারা বড্ড ক্লান্ত। ক্লান্তি তার চোখে মুখেও প্রকাশ পাচ্ছে খানিকটা। রৌনককে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে এবারে লাবিব নিজে থেকে জিজ্ঞাসা করে, এনিথিং রং বস? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌনক বলে, তুমি কি কাউকে পছন্দ করো? তোমার জীবনে কেউ আছে? আচমকা রৌনকের মুখে এমন প্রশ্ন শুনে খানিকটা ভরকে যায় লাবিব। একটুর জন্য গরম কফি তার হাত ছলকে পড়ে যায়নি, সে সামলে নিয়েছে। কাপটা হাত থেকে নামিয়ে রেখে বলে, হঠাৎ এমন প্রশ্ন? তুমি বলতে না চাইলে ইটস ওকে। আসলে না বলতে চাওয়ার মতো কিছু নয়। আপনি তো কখনো পার্সোনাল লাইফ নিয়ে আগ্রহ দেখাননি। আজ আচমকা জিজ্ঞেস করায় সামান্য অবাক হয়েছি। সামান্য থেমে লাবিব আবারও বলে, আছে একজন যাকে খুব পছন্দ করি, পার্মানেন্ট করে জীবনে আনতে চাই, যদিও এখনো তাকে কিছু বলা হয়নি। বলনি কেন? সাহস করতে পারেনি, যদি ফিরিয়ে দেয় সেই ভয়ে। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করব না। কি করবে? হ্যাঁ বলুক বা না, আমি তাকে নিজের পছন্দের কথা জানিয়ে দেব। যদিও আমার তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রত্যাখ্যান করবে জানি, তবুও জানাবো তাকে নিজের মনের গহীনের খবর। ফিরিয়ে দেখো, আপত্তি নেই। তবু জানুক তাকে কেউ ভালোবাসে। রৌনক মনে মনে ভাবে, ফিরিয়ে দিবে না, জামাই আদর করার জন্য এমনি বসে আছে, বলেই দেখো ঝাঁপিয়ে পড়বে। মুখে আর কিছু বলে না রৌনক। তাকে চুপ করে থাকতে দেখে লাবিব জিজ্ঞাসা করে, তা বললেন না? হঠাৎ আজ কি হলো যে আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্ট জাগলো? কিছু না, এমনি। রৌনক নিজেকে সামলে নিয়েছে। এমনিও খুব সহজে বিচলিত হওয়াটা তার স্বভাবে নেই, কিন্তু লাবিবের মনোভূত হয় না রৌনকের জবাব। তাই সে বলে, কিছু একটা তো হয়েছে। কোনো কারণ ছাড়া জিজ্ঞেস করার লোক আপনি নন। বলা যায় কি হয়েছে? রৌনক আবারও ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাড়িতে যে তার আবারও বিয়ের পরোয়ানা জারি হয়েছে সেই ঘটনার সবটা বিস্তারিত ভেঙে বলে। সব শুনে বিজ্ঞের মতো কিছুক্ষণ রৌনকের মুখের দিকে তাকিয়ে থাকে লাবিব। সে বুঝতে পারে না এখানে আপত্তির কি আছে। সবকিছু শোনার পরে বলে, আপনার আপত্তিটা ঠিক কোন জায়গায় বলুন তো? আবার বিয়েতে তো আমি দোষের কিছু দেখছি না। তাছাড়া এটা তো ঠিক, ওটিতে হওয়া একটা অ্যাক্সিডেন্টের জন্য আপনি নিজের জীবন থামিয়ে রাখতে পারেন না। তাছাড়া জীবন তো থেমে নেই। এই জীবনে আর একজন এলে দোষের কি? সমস্যা কোথায়? Don't talk like that, Labib. It was not any stupid accident for me. I was married with her. She was my wife. এত সহজ বিষয়টা তোমরা বুঝো না কেন? আমি মরে গিয়েছি না ও মরে গিয়েছে, যে সবাই মিলে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়কে মানুষকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিচ্ছ। তোমাদের সবার কাছে যেটা অ্যাক্সিডেন্ট, আমার কাছে মোটে সেটা অ্যাক্সিডেন্ট নয়। ইট ওয়াজ এ বিউটিফুল টাইম ফর মি, এ বিউটিফুল পাস্ট, যেটা আমার ভাগ্যে থাকেনি, হারিয়ে গেছে। ইট ওয়াজ মাই ব্যাড লাক। লাবি বুঝতে পারে রৌনকের কথাটা পছন্দ হয়নি। এমনিতেই বেচারা বিরক্ত এখন। সেও যদি অন্যদের মতো করে কথা বলে তাহলে তো হচ্ছে না। তাই নিজেকে কারেকশন করে নিয়ে বলে, লেট মি কারেক্ট মাইসেলফ। মানলাম ওটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের অতীত ফেলে এগিয়ে যেতে হয় ভবিষ্যতের দিকে। আর সেজন্য কখনো কখনো অতীতকে অ্যাক্সিডেন্ট নামক তকমা লাগিয়ে এগিয়ে যেতে হয়, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এতে মন্দ কিছু নেই। এসব আপাতত বাদ দেই। আগে বলুন তো, বিয়ে করতে সমস্যা কোথায়? আই ডোন্ট নো। সমস্যা বিয়েতে নাকি যে পাত্রী দেখা হচ্ছে তাতে? আপনার নিজের কোনো পছন্দ আছে? রৌনক এবারে সরাসরি তাকায় লাবিবের চোখের দিকে। ওর করা প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করে ওরই প্রশ্নের ভেতর, কিন্তু উত্তর মেলা ভার। সাবা বাসায় এসে সরাসরি দিলারা জামিনের ঘরেই এসেছে। সাবাকে দেখে আহ্লাদে গদগদ হন তিনি। বুকে জড়িয়ে নেন তৎক্ষণাৎই। ব্যস্ত কণ্ঠে সাবা জিজ্ঞাসা করে, আপনাকে আমার শুকনো শুকনো লাগছে কেন আন্টি? আপনার কি শরীর খারাপ করেছে? না তো, শরীর খারাপ করেনি। তাহলে কি আমি আসা আপনি খুশি হননি? আপনার মুখে হাসি নেই কেন? ও মা, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি।
তুমি আসবে আর আমি খুশি হব না, তা কি হয়? আরেক দফা আহ্লাদে গদগদ হন দিলারা জামান। এদের দুজনের আহ্লাদীপনার মধ্যে ঘরে প্রবেশ করে জাহানারা। তার হাতে এক গ্লাস অরেঞ্জ জুস। সাবা এই বাসায় এলেই আগে তাকে এক গ্লাস অরেঞ্জ জুস দিতে হয়। ওর ভাষ্যমতে বাইরে অনেক গরম, যদিও সে এসি গাড়ি করেই এসেছে, তাও গরম তাকে কাবু করে ফেলে। তাই বাইরে থেকে এলে আগে তার এক গ্লাস অরেঞ্জ জুস খাওয়া চাই। এই কথা জানার পর দিলারা জামান জাহানারাকে বলে দিয়েছেন সাবা এই বাসায় এলে আসার সঙ্গে সঙ্গে যেন তাকে অরেঞ্জ জুস দেওয়া হয়। তবে সেটা কেবল অরেঞ্জ জুস নয়, অর্গানিক অরেঞ্জ জুস ছাড়া সাবা খায় না। সে অর্গানিক অরেঞ্জ জুস নিয়ে হাজির জাহানারা। হাত থেকে জুসের ট্রেটা নামিয়ে রেখে নাস্তার ব্যবস্থা দেখার জন্য ফিরে আসতে নিলে তাকে ডাক দিয়ে দাঁড় করান দিলারা জামান। বলেন, রৌনককে বলো আমার ঘরে আসতে। রৌনক তো বাসায় নেই আপা। বাসায় নেই মানে? কোথায় গেছে? সেটা তো বলে যায়নি। কখন গেল? এই আধা ঘন্টা হবে বেরিয়েছে। আমি তো ওকে বললাম সাবা আসবে, বিকালে যেন কোথাও না যায়। আজ দুপুরেও বাসায় ছিল না। ছেলেটা আজকাল করছে কি? সেই খবর তো আমি দিতে পারছি না। আচ্ছা তুমি যাও, সাবার জন্য নাস্তার ব্যবস্থা করো। আমি দেখছি রৌনক কোথায় গেল। জাহানারা বেরিয়ে যেতে দিলারা জামান তার বেডসাইড টেবিলে থাকা মোবাইল ফোনটা হাতে নিয়ে ছেলের নাম্বারে ডায়াল করেন। রিং হয়ে কল কেটে যায়, কিন্তু রৌনকের সাইডে কলটা রিসিভ হয় না। প্রথমবার কেটে যাওয়ার আবারও একবার কল মিলায় দিলারা জামান, কিন্তু পরপর কয়েকবার কল দিয়েও লাভের লাভ কিছুই হয় না। রৌনক কল রিসিভ করে না। এই ছেলেটাকে নিয়ে ওনার হয়েছে জ্বালা। কোনোভাবেই কথা শোনাতে পারছেন না। খুব বেশি কিছু তো উনি চাইছেন না, যা চাইছেন তাও ছেলের ভালোর জন্য। এদিকে সাবার হাস্যোজ্জ্বল মুখে অমাবস্যা নেমে এসেছে। তা দেখে ফোনটা নামিয়ে রেখে দিলারা জামান সাবার চিবুক স্পর্শ করে হাতে চুমু খেয়ে বলেন, তুমি একদম মন খারাপ করো না। ওর হয়তো জরুরি কোনো কাজ পড়েছে তাই বেরিয়ে গেছে। দেখছো না, জানিয়ে যাওয়ার সময়টাও পায়নি। কাজ না থাকলে নিশ্চয়ই যেত না। ও জানে তো তুমি আসবে। তোমার সাথে দেখা করার চাইতে জরুরি কিছু আছে নাকি? কিন্তু কি বলো তো, এত বড় ব্যবসাটা তো ওকে একাই দেখতে হচ্ছে, তাই জরুরি কাজ পড়ে গেছে। জরুরি কাজ পড়ে গেলে ইগনোর করতে পারে না। কাজ না পড়লে নিশ্চয়ই ও বাসায় থাকতো তোমার জন্য। দিলারা জামানের কথা শুনে সাবার অমাবস্যা নামা মুখ আবারও খিলখিলিয়ে ওঠে। উনি আবারও বলেন, তুমি একদম মন খারাপ করো না। ও ফোন রিসিভ না করা পর্যন্ত আমি ওকে কল করব। ও আসবে, ওর ঘাড়ও আসবে। এবারে খানিকটা আহ্লাদ দেখিয়ে সাবা বলে, ইটস ওকে আন্টি, আপনি ওকে ডিস্টার্ব করবেন না আমার জন্য। তাছাড়া আমি তো আপনাকে দেখতে এসেছি, আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। আরও একবার সাবা চিবুক স্পর্শ করে হাতে চুমু খেয়ে দিলারা জামান বলেন, সোনা মেয়ে আমার, আমি মনে হয় জানি কোথায় ফোন করলে রৌনককে পাওয়া যাবে। আরেকটা কল দেই, একটু ওয়েট করো। এবারে দিলারা জামান লাবিবকে কল মিলায়। টেবিলের উপর থাকা লাবিবের ফোনটা বেজে উঠতেই স্ক্রিনে মিসেস এস ডট জামান নামটা ভেসে ওঠে। লাবিব কিছু বলার আগে রৌনক জিজ্ঞাসা করায়, মা নিশ্চয়ই? মাথা ঝাঁকায় লাবিব। সে বুঝতে পারে না কি করবে। কল রিসিভ করার জন্য ফোনটা তুলতে নিলেই রৌনক বলে, আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি কোথায় আছি তুমি তা জানো না। মিথ্যা বলবো? বলতে না চাইলে কল রিসিভ করার প্রয়োজন নেই। বেচারা লাবিব পড়ে যায় ঝামেলায়। কল রিসিভ করলে মিথ্যা বলা লাগবে, তাই কল রিসিভ না করার সিদ্ধান্ত নেয়। রিং হয়ে কলটা কেটে যায়। দিলারা জামান আবারও কল দিতে গেলে সাবা তার হাত টেনে ধরে বলে, ইটস ওকে আন্টি, আমি সত্যি সত্যি আপনার জন্য এসেছি। রৌনকের সঙ্গে না হয় পরে কোনো সময় দেখা করে নেব। দিলারা জামান ফোনটা নামিয়ে রাখেন। মুখে এই কথা বললেও মনে মনে যথেষ্ট বিরক্ত হয় সাবা। সে এত সুন্দর করে সেজে তৈরি হয়ে এলো, অথচ যার জন্য এত আয়োজন তারই দেখা নেই। এখন নাকি ওকে এই বয়স্ক মহিলাটার সঙ্গে বসে গল্প করতে হবে। আর চোখে একবার দেয়াল ঘড়িটার দিকে তাকায় সে। কখন আসবে রৌনক? রৌনককে আবারও চুপ করে বসে থাকতে দেখে লাবিব জিজ্ঞাসা করে, এভাবে অ্যাভয়েড করলে প্রবলেম সলভ হবে? অ্যাভয়েড করছি না, অ্যাভয়েড যেন করা না লাগে সেই শিডিউলই খুঁজছি। খুঁজে পেলেন কিছু? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক। দাঁড়িয়ে বলে, এখনো খুঁজছি, খুঁজে পেলে অবশ্যই তোমাকে জানাবো। আজ উঠছি। তোমার ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ লাবিব। ইটস অল রাইট। ইনফ্যাক্ট আপনি আমায় স্মরণ করেছেন, আমি এতেই কৃতজ্ঞ। রৌনক আর অপেক্ষা করে না, লাবিবকে রেখে বেরিয়ে যায়। লাবিব পেছনে বসে থাকে একা। রৌনকের অতীত সম্পর্কে অনেক কিছুই জানে সে।
সম্পূর্ণ না হলেও কিছু আন্দাজ করতে পারছে কেন রৌনক এখন পর্যন্ত মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারছে না। রৌনককে নিয়ে ভাবতে ভাবতে আচমকাই চিত্রলেখার কথা মনে পড়ে যায় লাবিবের। এখন কেমন আছে কে জানে। বাবাকে নিয়ে এত ব্যস্ত ছিল যে খোঁজ নেওয়ারও সময় পায়নি। হাতে ঘড়ি দেখে সে, এখনো কিছুটা সময় আছে তার হাতে। চট করে একবার চিত্রলেখাকে দেখে আসার সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যে চিত্রলেখার নম্বর ডায়াল করতে করতে বেরিয়ে পড়ে। রৌনক যখন বাসায় ফিরে তখন রাত 9:30 বাজে। বন্ধের দিনে জরুরি কোনো কাজ না থাকলে বাসার বাইরে তেমন একটা থাকে না সে, কিন্তু আজ ইচ্ছে করে দেরি করে ফিরেছে। নিজের ঘরে প্রবেশ করতেই রৌনক দেখে তার বেডের উপর আয়েশি ভঙ্গিতে বসে আছে সাবা। তাকে দেখতে পেয়ে কোমর দুলিয়ে এগিয়ে এসে ঠিক তার মুখোমুখি দাঁড়ায়। রৌনক জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের কি অ্যাপয়েন্টমেন্ট ছিল কেন? 2 দিন পর যার সাথে আমার বিয়ে হবে তার সঙ্গে দেখা করতে বুঝি অ্যাপয়েন্টমেন্ট লাগবে? লিসেন সাবা, আই থিঙ্ক আমি আমার পয়েন্টটা অলরেডি বলে দিয়েছি। এবারে সাবা বেহায়াপনার সীমা অতিক্রম করে আরো 2 কদম এগিয়ে এসেছে। রৌনকের গলা জড়িয়ে ধরে বলে, তুমি যাই বলো না কেন, আমি পিছনে সরছি না, বিয়ে তো আমাদের হবে। চট করে মাথাটা বিগড়ে যায় রৌনকের। তবুও সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে তার গলায় জড়িয়ে থাকা সাবার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পেছনে দরজা আছে, নাও প্লিজ। এক্সকিউজ মি, আই এম টায়ার্ড, আই নিড টু রেস্ট। সাবা হাত বাড়িয়ে রৌনকের গাল স্পর্শ করে বলে, ওকে, ইউ টেক রেস্ট, আজ আর তোমায় বিরক্ত করছি না। দেখা হয়েছে আপাতত এটুকুই এনাফ। কথার কি আছে, কথা তো সারা জীবনই বলতে পারবো। সাবা বেরিয়ে গেলে রৌনক নবের লকটা লাগিয়ে দেয়। মূলত এই ইরিটেটিং মেয়েটাকে অ্যাভয়েড করতেই এত দেরি করে বাসায় ফিরেছে সে। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। আজ হয়তো রৌনকের কপাল মন্দ, তাই চেষ্টা করেও লাভ হয়নি। ফস করে একবার দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায় সে। একটা কোল্ড শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না তার, মস্তিষ্ক স্থির করা প্রয়োজন তার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।